জানালা দিয়ে বয়ে আসছে ফাল্গুনের হাওয়া। বালিশে মাথা রেখে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়ছি আমি। মাথার ওপর জ্বলছে 100 পাওয়ারের লাইট। সারাদিন পরীক্ষার পড়া পড়তে পড়তে ভালো লাগছিল না, তাই রবীন্দ্রনাথের গল্প পড়ে মনটাকে ফ্রেশ করতে চাইছিলাম। 3 দিন ছুটি, এবং 3 দিন ছুটি পড়ায় মেসের সকলে বাড়ি চলে গেছে। পরীক্ষার কারণে শুধু আমি একলা রয়ে গেছি বহুকালের পুরনো এই বাড়িটিতে। চাঁদপুর শহরের অনেকটা ভেতরের দিকে এই জায়গাটা। আমার বন্ধু মোর্শেদ এবং আরো দুজন এখানে থাকে। ভাড়া তুলনামূলকভাবে কম হওয়ায় আমিও উঠে পড়ি। এই 3 তলা বাড়িটিতে আজ আমি ছাড়া আর কেউ নেই। একজন দারোয়ান আছে গেটের কাছে, থাকবে রাত 8টা পর্যন্ত। তারপর প্রধান ফটক বন্ধ করে আমাকেই থাকতে হবে এই আলো ছায়ায় ভরা বাড়িটিতে। বাতাসের জোর বেশি, তাই জানালাটা বন্ধ করে দিলাম। রাত নামতেই চারিদিকে অমাবস্যার অন্ধকার নেমে এলো। আমি এক মনে বই পড়ে চলছি। হঠাৎ কোনো সংকেত না দিয়ে জানালাটা খুলে গেল। চমকে উঠলাম আমি। চমকে উঠল আমার হৃৎপিণ্ড। বড় বড় চোখ করে জানালার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর 1 পা 2 পা করে জানালার কাছে গেলাম। জানালাটা বন্ধ করে সবেমাত্র বিছানায় উঠে বসেছি, এমন সময় লাইট নিভে গেল। মানে লোডশেডিং এর অন্ধকারে ঢেকে গেল আমার চারপাশ। বালিশের নিচ থেকে দেয়াশলাইটা বের করে মোম জ্বালিয়ে বসলাম। ভালো লাগছিল না। ভাবলাম নিচে গিয়ে দারোয়ানের সাথে কিছুক্ষণ গল্প করা যাক। গেটের কাছে গিয়ে দেখি দারোয়ান ঘুমে ঝিমাচ্ছে। কাছে গিয়ে বসলাম। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল দারোয়ান। তারপর নিজেকে সামলে বলল, কোনো সমস্যা নেই তো? আমি বললাম, না, এমনিতেই আপনার সাথে কথা বলতে মন চাইল, তাই চলে আসলাম। তারপর অনেকক্ষণ ওনার সাথে কথা হলো। যতবারই এই বাড়ি সম্পর্কে জানতে চেয়েছি ততবারই উনি প্রসঙ্গ ঘুরিয়ে দিয়েছেন। তবে এটুকু জানতে পারলাম উনি আজ 15 বছর ধরে এই বাড়িটি দেখাশোনা করছেন। রাতে কখনোই থাকেননি এই বাড়িটিতে। এর মধ্যে অনেকে এখানে এসেছে, কেউ বেশি দিন থাকতে পারেনি। এমনকি এই বাড়িতে মারাও গেছে অনেকে। কে বা কারা মেরেছে তারও কোনো সন্ধান মেলেনি। আমি আরো কিছু জিজ্ঞেস করতাম, কিন্তু রাত 8টা বাজতেই আমাকে সাবধান করে দারোয়ান চলে গেলেন। প্রধান ফটক বন্ধ করে আমি ঘরে এসে বসলাম। ভয় করছিল আমার, খুব ভয় করছিল কেন যেন। কারেন্ট এখনো আসেনি। এই বাড়ির আদৌ কোনো ঘটনা আমার জানা নেই। তবুও নিজ জ্ঞান থেকে বলতে পারি এই বাড়িটি কোনো সাধারণ বাড়ি নয়। এটা একটা অভিশপ্ত বাড়ি। অশরীরীদের বসত হয়তো এই বাড়িতে আছে। রাত 11টা বেজে 20। আমি জানি না আমার জীবনে আজ কি ঘটতে যাচ্ছে। এতক্ষণ নীরব ছিল, কিন্তু সব নীরবতা ভেঙে ছাদের উপর কারা যেন হেঁটে চলেছে। মনে হচ্ছে কোনো দানবীয় পা বারবার আঘাত করছে ছাদের ওপর। আমার বারবার ইচ্ছে হচ্ছিল এই বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও চলে যেতে, কিন্তু এত রাতে কোথায় যাব? এই বাড়ির ছাদে আমার কখনো যাওয়া হয়নি। শুধু শুনেছি এ বাড়ির ছাদের গেট বন্ধ, কারো কাছে তার চাবি নেই। 3 তলায় একটা ঘর আছে তালাবন্ধ। কে জানে সে ঘরে কি আছে? দারোয়ানের মুখে শুনেছি সে ঘরের ভেতর কি আছে তা কেউ বলতে পারে না। আজ 20 বছর সেই ঘরটা বন্ধ দেখে আসছেন তিনি। প্রথম যেদিন এই বাড়িতে আসলাম সেদিন থেকেই একটা মনে ভয় জন্মেছিল। এই বাড়িটি যতই খুঁটিয়ে দেখলাম ততই ভয় বাড়তে লাগলো। আমার সাথে যারা ছিল সবাই চাকরিজীবী, তাই ওরা রাতে আসতো। সারাদিন আমাকে একা একা এই ভুতুরে বাড়িতে পড়ে থাকতে হতো। সন্ধ্যার পরে যেন এ বাড়িটি ভয়ের কারখানা হয়ে যায়। অনেকবার মোর্শেদকে বলেছি এ কথা। মোর্শেদ বলেছে, দেখে শুনে ভালো একটা বাড়িতে চলে যাব। তাছাড়া এত কম দামে ভাড়া তো আগে পেতে হবে, তাই না? এমনিতে জায়গাটা শহর থেকে বাইরে। সন্ধ্যার পরে চারিদিকে নীরব হয়ে যায়। আশেপাশে কোনো জনবসতি নেই। কাঁচা রাস্তা ধরে 15 মিনিট হাঁটার পর পাকা সড়ক পাওয়া যাবে, কিন্তু এত রাতে গাড়ি পাওয়া যাবে কিনা সেটাই মুশকিলের ব্যাপার। তা যাই হোক, একবার চেষ্টা করে দেখা যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বেজে 35 মিনিট। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম এবং খুব দ্রুত গতিতে বাড়ি থেকে বের হয়ে এলাম। অন্ধকার পথ ধরে গিয়ে দাঁড়ালাম রাস্তার উপর। সন্ধ্যা থেকেই আকাশটা থমথমে কালো মেঘে ঢাকা। আমার আশা দুরাশায় পরিণত হলো যখন দেখলাম আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো গাড়ি দেখা মিলল না। এদিকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি পড়তে শুরু করলো, তাই দাঁড়িয়ে না থেকে আবার সেই বাড়িটির দিকে চলে যেতে লাগলাম। আসার সময় দেখলাম কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে রাস্তার উপর। তার মানে আজ রাতে আর কারেন্ট আসবে না।
যতদূর চোখ যায় শুধুই অন্ধকার, কোথাও এক বিন্দু আলো নেই, কেবলই অন্ধকার। বাড়ির সামনে এসে দাঁড়াতেই মনে হলো মৃত্যু যেন আমাকে হাত বাড়িয়ে ডাকছে। এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ চারিদিকে, যা কলিজার পানি পর্যন্ত শুকিয়ে দেয়। বিদ্যুৎ চমকানোর আলোয় ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে বাড়িটিতে। হালকা কুয়াশা জমেছে বাড়িটিকে ঘিরে, যেন হরর ছবির ভুতুড়ে বাড়ি। প্রধান গেট খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। ভিজে শরীর নিয়ে ঘরে প্রবেশ করলাম। আমার ঘর কবরের মতো অন্ধকার। যাওয়ার আগে মোমবাতিটা দিব্যি চলছিল। এত তাড়াতাড়ি মোমবাতি শেষ হওয়ার কোনো মানে খুঁজে পেলাম না। পকেটের দেয়াশলাইটা ভিজে চুপচুপ। হেমন্তের রাত এমনিতেই অনেক বড়। কি করা যায় ভাবতে লাগলাম। ব্যাগ থেকে খুঁজে একটা চার্জার লাইট বের করলাম। অনেকদিন এটাতে চার্জ দেওয়া হয়নি। কারোর সাথে যোগাযোগ করতে পারলে মনটা হালকা হতো, কিন্তু আমার সব যোগাযোগ যেন বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। চারিদিকে নীরব থমথমে। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। আমার কলিজাটা কেঁপে উঠল। তবে কি তিনতলার সেই ঘরের অজানা ভয় আমার মুখ কাঁপছে। কানে ভেসে আসছে পায়ের শব্দ। কি যেন সিঁড়ি বেয়ে ওপর থেকে নিচে নামছে। আমার ভয় আরো বেড়ে গেল। এদিকে ঝড়ের তাণ্ডব বেড়েই চলেছে। ঘন্টা খানেকের মধ্যে চার্জার লাইটের আলো ফুরিয়ে গেল। এটা আমার মনের ভয়। কোথাও কেউ নেই। বাইরে একটা ঝড় হয়ে চলছে, থামার কোনো নামগন্ধ নেই। ঘরে জানালাটা একবার বন্ধ হচ্ছে আর খুলছে। আমি সেটাকে বারবার বন্ধ করতে গিয়ে ব্যর্থ হচ্ছি। চারিদিকে কেমন যেন এক ভয়ানক শব্দ হচ্ছিল। কোথাও আলো নেই, শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে কিছু দূর দেখা যাচ্ছে। হঠাৎ আমার মনে হলো কি যেন চাপা সুরে কাঁদছে জানালার ওপাশে। আমি আস্তে আস্তে হেঁটে গেলাম জানালার কাছে। কাছে যেতে এই শব্দ থেমে গেল। না, কোথাও কেউ নেই। এমন সময় হৃদয়ে আতঙ্ক তুলে কে যেন আমার দরজায় নক করলো। আমি তখন ভয়ে রীতিমতো কাঁপছি। আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। দাঁড়িয়ে আছি ঘরের এক কোণে। একটা ইঁদুর আমার পাশ দিয়ে দৌড়ে চলে গেল। আমি চিৎকার দিয়ে উঠলাম। সেই সাথে দরজার ওপাশের আওয়াজটা থেমে গেল। খুব বড় বড় ইঁদুর ঘরের মধ্যে ছোটাছুটি করছে, যা আগে কখনো দেখতে পাইনি আমি। আমার পায়ের পেছনে ভিজে ভিজে অনুভব করলাম। চার্জ লাইটটা আবারও চালু করলাম। হালকা আলো জ্বলছে তা থেকে। সেই আলোতে স্পষ্ট দেখলাম একটা ইঁদুর বড় একটা মাংসের টুকরো এনে আমার পায়ের কাছে বসে খাচ্ছে, আর তার রক্ত আমার পায়ে এবং প্যান্টে লেগে ভিজে ভাব তৈরি করেছে। এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি, কোনো বইতেও পড়িনি। ভয়ে গলা শুকিয়ে এলো আমার। চার্জারের আলো নিভে গেল। সেই সাথে বাইরের ঝড়ও থেমে গেল। চারিদিকে এক অদ্ভুত নীরবতা। শুধু মাঝে মাঝে নুপুরের সুর আর ছোটাছুটির আওয়াজ পাওয়া যাচ্ছিল। কারা যেন ফিসফিস করছে বাতাসে। আমার চোখের সামনে যেন হাজারো প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর তাদের চোখ, হাত, নখ, পা, চুল। চোখ খুললেই সেই একই দৃশ্য। ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলছে ঝুলন্ত তরুণী। বড় বড় চোখ, জিহ্বা বেরিয়ে এসেছে মুখ থেকে, হাতে বড় বড় নখ। ঘরময় আগরবাতির গন্ধ, যেন কোনো মরা লাশ আমার সামনে শুইয়ে রাখা হয়েছে। মনে হচ্ছে চারিদিকে রক্তের নদী, আমি তার মাঝখানে সাঁতার কাটছি। আমার সামনে পেছনে মৃত্যু তাড়া করছে। চোখ বুঝতেও পারছি না, আবার মেলতেও পারছি না। এটা কি প্রচন্ড ভয়ের কারণে মানসিক সমস্যা বৃদ্ধি পেয়েছে, নাকি সত্যি দেখছি আমি? কিছুই বুঝতে পারছিলাম না। তবে আমার মন দুর্বল করিনি। যতটুকু সম্ভব শক্ত রাখার চেষ্টা করছি। আলো ছাড়া ঘড়ি দেখতে পাচ্ছিলাম না, তাই অনুমান করলাম কটা বাজে। হতে পারে রাত ৩টা, ৩:৩০, এর বেশি নয়। এখনো সকাল হতে অনেক দেরি। কাল সকালেই এই অভিশপ্ত বাড়ি ত্যাগ করব আমি। আর নয়, এখানে থাকলে নিশ্চিত মৃত্যু, এতে কোনো সন্দেহ নেই। হঠাৎ কানে ভেসে এলো শব্দ। ভালো করে সেদিকে কান পাতলাম। কি যেন আস্তে আস্তে এদিকে হেঁটে আসছে। আমার দরজার কাছে এসে আওয়াজটা থামলো এবং দরজা নক করলো। আমি এবার সাহস হারলাম না। অন্ধকার দরজার দিকে হেঁটে যেতে লাগলাম। হঠাৎ আমার শরীরের সাথে কিছু একটা ধাক্কা খেলো। হাত দিয়ে দেখি কার যেন পা ঝুলছে। মনে হচ্ছে ফ্যানের সাথে কোনো এক তরুণী ফাঁসিতে ঝুলছে। আবার হাত বাড়িয়ে দেখি কিছু নেই। আমার সাথে কি ঘটছে এইসব আমি নিজেও জানি না। শুধু বুঝতে পারছি আলো না পেলে অন্ধকারে হার্ট অ্যাটাক করে যে কোনো সময় আমি মারা যেতে পারি। হেঁটে গিয়ে দরজা খুলে দিলাম। কি অদ্ভুত ব্যাপার, দরজার সামনে কেউ নেই, অথচ একটু আগেও হেঁটে আসার শব্দ পাওয়া গেছে। এমন সময় বাইরে বিদ্যুৎ চমকে উঠল। চারিদিকে আলোয় ভরে গেল। সেই আলোতে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার সামনে একটা বডি দাঁড়িয়ে আছে। সেটার গা থেকেই সেই আগরবাতির গন্ধ আসছে। সারা শরীর সাদা কাপড়ে ঢাকা, মাথা নেই। আমার থেকে মাত্র 1 হাত দূরে। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। সকালে এসে দারোয়ান আমাকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে, তারপর বিছানায় এনে শুইয়ে দেয়। গতকাল রাতের কথা মনে পড়তেই আতঙ্কে আবারও শিউরে উঠি। দুপুর নাগাদ সেই বাড়ি ত্যাগ করি।
আর কোনোদিন সেই বাড়ির মুখ হয়নি। মেস মেম্বাররা আমার কথা শুনে আর সেই বাড়ি যায়নি। তার কয়েকদিন পরই জানতে পারলাম বাড়ির দারোয়ান চাচা মারা গেছেন। বাড়ির ভেতরেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এখন সেই বাড়িতে কেউ থাকে না। এটাই লিখেছেন সোহানুর রহমান অনন্ত, শনির আখড়া, ঢাকা থেকে। এই ঘটনাটা আমি আপনাদের পড়ে শোনালাম। আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন। আমারও অনেক বেশি ভালো লেগেছিল, সেই জন্য আপনাদের শোনালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে।